যে আলু চাষি 10 থেকে 12 টাকায় বিক্রি করেছে সেই আলু আমরা কিনছি 35 টাকায়। এই হিমঘরে চাষিদের আলুই থাকে কম। চাষিরা তখন বাধ্য হয় তাদের রক্তকে জল করা ফসল জলের দামে বিক্রি করতে। এই সব আলু নিয়ে কালোবাজারি ও মজুতদারি যে ব্যবসায়ীরা করছে তা করছে সরকারি প্রশাসনের এবং তার দলের নেতা মন্ত্রীদের মদদে। টাস্ক ফোর্স যারা বাজারের মূল্য নিয়ন্ত্রণ করার কথা তারা ঠান্ডা ঘরে বসে কি করছিল? কালোবাজারি এবং মজুতদারি করলো এবং তাদের কোনো কি শাস্তি হলো কি? মুখ্যমন্ত্রী জেগে উঠলেন, হুঙ্কার দিলেন এবং এটা একটা প্রহসন। নমস্কার, পিপুল ভয়েসের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের আমরা এমন অর্থনৈতিক পরিস্থিতি পৌঁছে গেছি, মাছ মাংস নয়, ডাল নয়, শুধু আলু সিদ্ধ ভাত যদি আমরা খেতে চাই তাও আমাদের পকেটে টান ধরছে, কারণ আলু অগ্নিমূল্য। বাজারে জ্যোতি আলুর দাম 35 টাকা, চন্দ্রমুখীর দাম 40 টাকা। আজকে একদিকে মানুষের কর্মহীনতা, অন্যদিকে অস্বাভাবিক দ্রব্যমূল্য, এই দুইয়ের সারাশি চাপে মানুষের জীবন আজ নাজেহাল। শুধু কি আলু, লঙ্কা, পেঁয়াজ, টমেটো, বেগুন, যে কোনো তরকারি আজ অগ্নিমূল্য। বিশেষ করে নির্বাচনের পর এই লাফিয়ে লাফিয়ে বাড়ছে জিনিসপত্রের দাম। যে আলু চাষি 10 থেকে 12 টাকায় বিক্রি করেছে সেই আলু আমরা কিনছি 35 টাকায়। এমনকি মার্চ মাসের প্রথম সপ্তাহে যে আলুর দাম ছিল 16 থেকে 18 টাকা তা আজ দ্বিগুণ হয়ে গেল। কি জাদু বলে সে আজ দ্বিগুণ হয়ে গেল? কোনো জিনিসের দাম যখন বাড়ে তার কারণ দুটো হতে পারে। এক হতে পারে সেই জিনিসের যোগান কমে গেছে বাজারে, অথবা তার চাহিদা বেড়ে গেছে। তো এক্ষেত্রে কোনটা হলো? সাধারণ মানুষের কি আলুর চাহিদা বেড়ে গেল? এসবের উত্তর পেতে গেলে আমাদেরকে প্রথমে বুঝতে হবে আলু উৎপাদন হওয়ার পর থেকে একদম শেষ এন্ড ইউজার অর্থাৎ আমরা উপভোক্তা যারা, আমাদের হাতে পৌঁছানোর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা কি? এই প্রক্রিয়ার সাথে 7 ধরনের মানুষ যুক্ত হয়ে আছে। এক হচ্ছে আলু চাষি, যারা আলু উৎপাদন করে। 2 হচ্ছে ফোরে, যারা আলু চাষিদের আলু কিনে আলু ব্যবসায়ী বা আড়তদারদের কাছে বিক্রি করে। 4 হচ্ছে হিমঘরের মালিক। 5 হচ্ছে পাইকারি বিক্রেতা। 6 হচ্ছে খুচরো বিক্রেতা। 7 হচ্ছে ক্রেতা বা উপভোক্তা, যারা আমরা আলু কিনি আর কি। আমরা জানি আলু একটা শীতকালীন ফসল, বছরে একবারই আলু উৎপাদন হয় এবং সেটা ডিসেম্বরের শুরুতে আলুর চাষিরা বীজ পোতে এবং ডিসেম্বরের শেষেই বাজারে নতুন আলু এসে যায়। সেটা এক বিশেষ ধরনের আলু, জলদি প্রজাতির আলু বলা হয়। এবং তারপর থেকে এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত কিন্তু এই আলুর যোগান চাষিদের কাছ থেকে পাওয়া যায়। এই যে আলু চাষিরা যে বাজারে আসে, সেই আলু চাষিদের কাছ থেকে আড়তদার এবং ব্যবসাদাররা কিনে একটা অংশ হিমঘরে রাখে, আরেকটা অংশ ডাইরেক্ট সরাসরি বাজারে পাঠিয়ে দেয় এবং সেই পাইকারি বাজার থেকে খুচরো বাজার হয়ে আমরা সেই আলু কিনতে থাকি। এই ঘটনাটা চলতে থাকে এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত। এখন প্রশ্ন হচ্ছে, এই হিমঘরগুলো তৈরি হয়েছিল কেন? যাতে কৃষকরা হিমঘরে সংরক্ষণের মাধ্যমে আলু যখন অফ সিজনে আলুর দুটো পয়সা পেতে পারে, সেই জন্যই রাজ্যে বিভিন্ন হিমঘরগুলো তৈরি করা হয়েছিল। কিন্তু বিস্ময়ের ব্যাপার হচ্ছে, এই হিমঘরে চাষিদের আলুই থাকে কম। এই হিমঘরে কেন চাষিরা আলু রাখতে পারছে না? আসলে এর পিছনে আছে এক অশুভ চক্র। এই অশুভ চক্র অর্থাৎ যাকে বলা হয় সিন্ডিকেট। এই সিন্ডিকেটের যারা স্টেক হোল্ডার, যারা এই সিন্ডিকেট সম্মিলিতভাবে তৈরি করে, তারা হচ্ছে 1 নম্বর হচ্ছে ফোরে, 2 হচ্ছে আড়তদার, 3 হচ্ছে হিমঘরের মালিকরা, 4 হচ্ছে সরকারি প্রশাসনের আমলা আধিকারিকরা, 5 হচ্ছে শাসক দলের নেতা ও মন্ত্রী। এইবার এখন প্রশ্ন হচ্ছে, কিভাবে কাজ করে এই অশুভ চক্র? আমরা চাষিদের দুরবস্থার কথা সকলেই জানি। চাষিদের নুন আনতে পান্থা ফুরায়, তারা ফসল ফলিয়ে ফসলের ন্যায্য দাম পায় না। এই চাষিদেরকে গ্রামের বিভিন্ন মহাজনের কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়ে তাদেরকে চাষ করতে হয় এবং যারা আলু চাষি তাদেরকেও এই ঋণ নিয়ে চাষ করতে হয়। এবার মজার ব্যাপার হচ্ছে, তারা যখন ঋণ নিয়ে চাষ করে যখন বাজারে আলু নিয়ে আসে, তারা চেষ্টা করে সেই আলু দ্রুত বিক্রি করে মহাজনের টাকা শোধ করে দিতে। কিন্তু এখানে একটা সিন্ডিকেটের একটা মজার খেলা আছে। সিন্ডিকেটের লোকরা, বিশেষ করে আড়তদার, ফোরে দালাল যারা ব্যবসায়ীরা,
তারা কিন্তু এই সময় চাষিদের আলু কেনায় কোনো আগ্রহ দেখায় না। এবং শুধু তাই না, তাদের সিন্ডিকেটের অংশীদার হিমঘরের মালিকরাও তখন হিমঘর অনেক দেরি করে খোলে, ফলে বাজারে প্রচুর আলু এসে যায়, কিন্তু আলু বিক্রি হয় না। ফলে আলুর দাম ক্রমশ নামতে থাকে, এবং আলুর ফসল যদি ভালো হয় তাহলে তো কোনো কথাই নাই, ব্যবসায়ীদের সোনায় সোহাগা। আলুর দাম তখন জলের দরের চেয়েও নিচে নেমে যায়। চাষিরা তখন বাধ্য হয় তাদের রক্তকে জল করা ফসল জলের দামে বিক্রি করতে। এই বিক্রি করে তারা যখন বাড়ি ফিরে তারা কিন্তু এই যাদের কাছ থেকে ঋণ নিয়েছে সেই সব মহাজনের টাকা পুরো শোধ করতে পারে না, এবং কেউ কেউ বাধ্য হয় ঋণের জালে আবদ্ধ হয়ে আত্মহত্যা করতে। তাহলে এখান থেকে একটা জিনিস পরিষ্কার যে যারা ছোট চাষি, যারা ভাগ চাষি, তাদের পক্ষে হিমঘরে রেখে আলুতে কিছু পয়সা বেশি পাবে সে আশা করা তাদের পক্ষে অসম্ভব, কারণ তাদের বাস্তব পরিস্থিতি সেই জায়গায় নেই। তারা হিমঘরে আলু রাখতে চায় না, তারা দ্রুত আলু বিক্রি করে মহাজনের টাকা মিটিয়ে দেওয়ারই চেষ্টা করে। এইবার এই ঘটনা ঘটতে থাকে। এপ্রিল মাসের মাঝামাঝির পর থেকে চাষিদের কাছে আর বিক্রি করার মতো কোনো আলু আর হাতে থাকে না। তখন এই সব আলু ব্যবসায়ীরা বাজারে নামে, এবং সত্যি কথা বলতে কি, এই হিমঘরে জমানো সমস্ত আলুগুলোর উপর এই সব আলু ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ চলে আসে, কারণ তারাই ম্যাক্সিমাম আলু হিমঘরে রেখেছে। এবার এপ্রিল মাসের পর থেকে হিমঘরের আলুর উপরই আলুর বাজার নির্ভর করে। এমন সময় শুরু হয় এই সিন্ডিকেটের খেল। তারা বাজারে আলুর যোগান কমিয়ে তারা আলুর দাম বাড়াতে থাকে, এবং তারা বেশি দামে পাইকারি বাজারে তা বিক্রি করে, এবং সেই আলু আবার খুচরো বাজার হয়ে আমাদের হাতে এসে পৌঁছায়। আমাদের তখন বেশি দামে আলু কিনতে হয়। ফলে এইভাবে সিন্ডিকেট রাজ আজ আলু ব্যবসায় কায়েম হয়ে আছে। এই সিন্ডিকেট রাজ কিন্তু নতুন নয়, 34 বছরের বাম শাসনে এই একই ঘটনা ঘটে চলেছে। আজকে এই বাম শাসনের পরে মা মাটি মানুষের সরকার মমতার শাসনেও একইভাবে এই সিন্ডিকেটের রাজ চলে যাচ্ছে। আসলে সরকার এই চাষিদেরকে ব্যবসায়ীদের হাতে ছেড়ে দিয়ে নিশ্চুপ হয়ে বসে থাকছে, যেন বাঘের হাতে ছাগল পুষতে দেওয়া। ব্যাপারটা এই রকম জায়গায় পৌঁছে গেছে। এবার প্রশ্ন হচ্ছে, এবারে বাজারে আলুর দাম অন্যান্য বারের তুলনায় বেশি কেন? কারণ সহজ, গত শীতের প্রথমে বৃষ্টি হয়েছিল, অকাল বৃষ্টি, তাতে আলুর চাষ মার খেয়েছে। সরকারি কৃষি দপ্তরের হিসাব অনুযায়ী 33,000 হেক্টরে জমিতে আলু চাষ মার খেয়েছে। প্রচণ্ড ক্ষতি হয়েছে চাষিদের তাতে, এবং তাদেরকে কোনো জমিতে দুবার করে আলু চাষ করতে হয়েছে। ফলে স্বাভাবিকভাবে তাদের আলু চাষের খরচ দ্বিগুণ হয়ে গেছে। তারপর বৃষ্টি, ধসা রোগে ও আবহাওয়ার খামখেয়ালি পানাতে আলুর চাষ প্রচণ্ড মার খেয়েছে। প্রায় 35% আলু কম উৎপাদিত হয়েছে। দুবার চাষ করে অধিকাংশ চাষি কিন্তু লাভের মুখ দেখতে পায়নি। চাষিদের হিসাব অনুসারে তারা গতবার আলু বিক্রি করেছিল 450 থেকে 700 টাকা বস্তা, অর্থাৎ 50 কেজি বস্তার দাম ছিল 450 থেকে 700 টাকা। গড়ে কেজি পড়ছে 12 টাকা। গড়ে 12 টাকা দরেই ব্যবসায়ীদের কাছ থেকে চাষিরা আলু কিনেছিল সেই সময়। তার মানে এই টাকাতে আড়তদাররা, ব্যবসায়ীরা চাষিদের কাছ থেকে আলু কিনে হিমঘরে ঢুকিয়েছিল। ব্যবসায়ীদের হিসাব অনুযায়ী হিমঘরের ভাড়া এবং ঝাড়াই বাছাই সহ অন্যান্য খরচ বাবদ তাদের কেজিতে আরও 6 থেকে 7 টাকা বেশি খরচ পড়ে। তাহলে হিমঘর থেকে ব্যবসায়ীরা যখন বের করে বাজারে দিচ্ছে তখন তাদের খরচ পড়ছে 19 টাকা। মোট 19 টাকা খরচে তারা পাইকারি বাজারে আলু ছাড়ছে। সেই আলু আজ আমরা 35 টাকা করে কিনছি। অর্থাৎ এই 16 টাকা এখন কার পকেটে ঢুকছে সেটাই হচ্ছে আলোচ্য বিষয়। এখন প্রশ্ন হচ্ছে, এই সিন্ডিকেট রাজ, এই সিন্ডিকেট চক্র, সে তো দিনে দুপুরে ডাকাতি। সরকার কি দেখতে পায় না? হ্যাঁ, মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে একটা বোমা ফাটিয়েছেন। তিনি নবান্নের এক বৈঠকে বলেছেন, একদল লোভী ব্যবসায়ী হিমঘরে আলু জমিয়ে রেখে বাজারে দাম বাড়াচ্ছে। মুখ্যমন্ত্রী ঠিকই বলেছেন। তার মানে মুখ্যমন্ত্রী যে সিন্ডিকেট চক্র চলছে সেটাকেই তিনি স্বীকার করে নিলেন। প্রশ্ন হলো, মুখ্যমন্ত্রী এতদিন পরে বুঝলেন কি করে সেটা? মুখ্যমন্ত্রী কি এখন বুঝতে পারলেন যে আলু ব্যবসায়ীরাই এই বাজারের দাম বাড়াচ্ছেন? এই সব আলু নিয়ে কালোবাজারি ও মজুতদারি যে ব্যবসায়ীরা করছে তা করছে সরকারি প্রশাসনের এবং তার দলের নেতা মন্ত্রীদের মদদে। একথা কি মুখ্যমন্ত্রী জানেন না?
আর তিনি যদি এই কথাই প্রথম জানেন, অর্থাৎ তিনি 13 বছর ধরে সরকারের প্রধান হয়ে প্রথম যদি বুঝতে পারেন যে ব্যবসায়ীরা ইচ্ছা করে আলুর দাম বাড়াচ্ছে, আর আলুর দাম তো আজ এবছর নতুন বাড়ছে না, প্রতি বছরে এই সময় আলুর দাম বাড়ে, তার ফলে এই যে প্রতি সময় এই বছর বাড়ে তিনি মুখ্যমন্ত্রী এখন বুঝতে পারলেন, তাহলে মুখ্যমন্ত্রীর যোগ্যতা নিয়ে তো প্রশ্ন উঠছে, তার তো পদত্যাগ করা উচিত। তিনি যে বাজারের মূল্য নিয়ন্ত্রণের জন্য টাস্ক ফোর্স তৈরি করেছেন, টাস্ক ফোর্স যারা বাজারের মূল্য নিয়ন্ত্রণ করার কথা, তারা ঠান্ডা ঘরে বসে কি করছিলেন? আর মুখ্যমন্ত্রী কি এটা জানেন না এই সব ব্যবসায়ীরা কালোবাজারি এবং মজুতদারি করছে সরকারি প্রশাসন ও আমলাদের এবং তার দলের নেতামন্ত্রীদের আশীর্বাদ পুষ্ট হয়ে? ফলে মুখ্যমন্ত্রী হঠাৎ জেগে উঠলেন এবং তিনি হুঙ্কার দিলেন এবং সঙ্গে সঙ্গে টাস্ক ফোর্স বাজারে নেমে গিয়ে নাচন কদন শুরু করে দিল এবং তারা বললেন যে বাজারে পাইকারি মূল্য অনেক কমে গেছে। তাহলে অনেক কমে গেলে এটা প্রমাণ হয় যে তারা বাড়িয়েছিল। তাহলে কারা বাড়িয়েছিল? এই ব্যবসায়ীরাই বাড়িয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে যে যারা বাড়ালো, যারা এই কালোবাজারি এবং মজুতদারি করলো, তাদেরকে সরকার চিহ্নিত করলো কি? জনগণকে জানতে পারলো কারা করছে এবং তাদের কোনো কি শাস্তি হলো কি? এখন অবধি তাদের শাস্তির কোনো দৃষ্টান্ত আমরা এখন অবধি দেখতে পেলাম না। এবং এটা সত্যি কথা, এই টাস্ক ফোর্স কোনো সিন্ডিকেটের সাথে যুক্ত এবং কালোবাজারি যারা করছে কাউকে তারা শাস্তি দেবে না। কারণ ব্যবসায়ীরাই শাসক দলের নেতা মন্ত্রীদের পকেট ভরায় আর নির্বাচনের ভোটের খরচা চালায়। ফলে মুখ্যমন্ত্রী নিজেই এইসব মজুতদার ও ব্যবসাদারকে চাষিদের সর্বশান্ত করা আর জনগণের পকেট কাটার অধিকার আগে থেকেই দিয়ে রেখেছেন। এবং এই যে হঠাৎ আমরা দেখলাম মুখ্যমন্ত্রী জেগে উঠলেন, হুঙ্কার দিলেন, টাস্ক ফোর্স নড়ে চড়ে বসলো, দাম কমলো। অনেকে মনে করছেন পুরো ঘটনাটাই পূর্ব পরিকল্পিত এবং এটা একটা প্রহসন, এবং দিনের পর দিন আজ জনগণ এই প্রহসন দেখতেই অভ্যস্ত হয়ে পড়ছে। কিন্তু কতদিন জনগণ এই প্রহসন দেখবেন সেটা একটা প্রশ্ন, তার উত্তর ভবিষ্যতই দেবে।